ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আজকের আয়োজনে। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, ইরানে হামলার বিষয়ে ট্রাম্প সিদ্ধান্তহীনতায় কোনোভাবে ভুগছেন কিনা, কি মনে হয় আপনার কাছে? এবং যুক্তরাষ্ট্র এত সরাসরি যদি জড়িত হয়ে পড়ে তাহলে কতটা হুমকিতে পড়বে ওয়াশিংটন, কি মনে হচ্ছে? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে ট্রাম্প প্রশাসন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত, সেটি হয়তো দৃশ্যত আপনার কাছে মনে হচ্ছে যে তারা এক রকমের সিদ্ধান্তহীনতায় রয়েছেন, কিন্তু এই সিদ্ধান্ত তার নির্বাচনের পূর্বে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পূর্বে তার যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেটার দিকে তাকালে আমরা দেখতে পারি তিনি অনেকটাই ইসরায়েল কেন্দ্রিক এবং ইসরায়েলকে পূর্ণ সমর্থন কিংবা তার ইসরায়েলের প্রতি আস্থা রয়েছে, যে কারণে তিনি তার সেই নীতি বা কৌশল থেকে বেরিয়ে আসবেন এমনটা আমার মনে হয় না। এর পরের যে আপনার প্রশ্ন যে ওয়াশিংটন এই যুদ্ধে জড়িয়ে পড়লে কি হবে, আমার সেরকমটা মনে হয় না যে ওয়াশিংটন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। কারণ আমার কাছে যেটা মনে হয় যে এখন এক ধরনের লিমিটেড ইনভলভমেন্ট মডেল যেটা আমরা বলি সেটা হতে পারে। অর্থাৎ ধরুন আপনি অস্ত্র, প্রযুক্তি কিংবা গোয়েন্দা সহায়তা এগুলো হয়তো প্রদান করবেন, কিন্তু সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বেন এমনটা আমার মনে হয় না। আচ্ছা, এরপরে যেটি জানতে চাই সেটা হচ্ছে, যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে ইরান আরব মিত্রদের পাশে পাবে কিনা এবং রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়ার এতে আসলে জড়ানোর সম্ভাবনা কতটুকু রয়েছে? আরব মিত্রদের যেটা অবস্থান সেটা আগের মতোই থাকবে। কারণ হচ্ছে গিয়ে এখানে যে ইস্যু রয়েছে, অর্থাৎ আমরা জানি, আপনিও জানেন যে ওপেক কিংবা যে দেশভুক্ত যে দেশগুলো রয়েছে এবং এখানে পেট্রো ডলারের একটা রাজনীতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেটা হচ্ছে 1970 থেকে 1974 পর্যন্ত, অর্থাৎ সৌদি আরবিয়ার সাথে। কাজেই দেখা যায় যে ওই পেট্রো ডলারের বাইরে মাত্র 3টি দেশ রয়েছে। আমরা লিবিয়াকে বলতে পারি, ইরাককে বলতে পারি এবং ইরানকে বলতে পারি। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এই দেশগুলো হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনীতি কিংবা ডলারের বিপরীতে কিংবা জিওপলিটিক্যাল ইস্যুতে তার বিপক্ষ শক্তি। কাজেই তার যেমন এরকম একটি অবস্থান রয়েছে, ঠিক তেমনি এই রাষ্ট্রগুলোর মধ্যেও এক ধরনের আপনার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যে কারণে এদের মধ্যে একটা মিল থাকবে। কিন্তু আরব ওয়ার্ল্ড বলতে অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে, ধরুন 52টির মতো রাষ্ট্র রয়েছে, তারা যে এক্ষেত্রে ইরানের সরাসরি পক্ষ অবলম্বন করবে কিংবা ইরানের পক্ষে নেমে যুদ্ধ করবে এমনটা আমি মনে করি না। কারণ হচ্ছে যেটা বললাম যে তারাও জানে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন প্রথমে লিবিয়াকে টার্গেট করেছে, তারপর ইরাককে টার্গেট করেছে, এখন তার হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ইরান। ঠিক তেমনি ইরানও জানে যে তার সার্ভাইভ করার জন্য সে পাশে আরব ওয়ার্ল্ডের খুব বেশি রাষ্ট্র পাবে না। সে ইয়েমেনকে পেতে পারে কিংবা একসময় সিরিয়াকে পেয়েছে, লিবিয়াকে পেয়েছে, ইরাককে পেয়েছে। বিষয়টা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমার কাছে মনে হয়। কেসারেন শেকড় থেকে শিখরে। এরপরে আসি আপনার পরের যে প্রশ্ন, যে বর্তমান রাশিয়ান ফেডারেশন তার ভূমিকা কি হবে। রাশিয়ান ফেডারেশন তার মধ্যপ্রাচ্যে একমাত্র বন্ধু রাষ্ট্র বলতে গেলে আমরা ইরানকেই মনে করি, অর্থাৎ সরাসরি তার সাথে এক ধরনের এলাই রয়েছে। সেক্ষেত্রে সে চাইবে এই যুদ্ধটা যাতে দীর্ঘায়িত না হয়, কারণ আপনি জানেন যে রাশিয়ান ফেডারেশন ইউক্রেনের সাথে এক ধরনের কিন্তু যুদ্ধে দীর্ঘকালব্যাপী 3 বছরেরও বেশি সময় ধরে লিপ্ত রয়েছে। কাজেই সে একটা চাপের মধ্যে এমনিতেই রয়েছে। তবে সে এখানে অনেকে ধারণা করেন যে হয়তো ইরানকে আপনার যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে এবং এই যুদ্ধ যদি এক্সটেনশন হয়, অর্থাৎ তাহলে হয়তো পশ্চিমারা চাপে পড়বে ঠিক রাশিয়ান ফেডারেশনের মতো। কিন্তু আমার কাছে সেটা মনে হয় না, কারণ এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত হচ্ছে গিয়ে পুরো বৈশ্বিক অর্থনীতি যেটা কিংবা আমরা যেটাকে বলি আপনার মুদ্রাস্ফীতি, এগুলো হু হু করে বেড়ে যাবে, যে কারণে এটা কখনোই রাশিয়ান ফেডারেশন চাইবে না। তবে আপনার অস্ত্র কিংবা প্রযুক্তিগত সহায়তা সে প্রদান করতে পারে এবং কূটনৈতিক যে সহযোগিতা, ইতিমধ্যেই ভ্লাদিমির পুতিন আপনি জানেন যে উদ্যোগ নিয়েছে, অর্থাৎ 2 রাষ্ট্রের সাথে আপনার এক ধরনের ডায়ালগের কথা বলেছে। এরপরে আসি আপনি যেটা বললেন যে চীন এবং উত্তর কোরিয়া। চীনের বেলায় যেটা হবে, আমার কাছে মনে হয় যে চীনের সাথে একমাত্র বড় বাজারই রয়েছে হচ্ছে গিয়ে ইরানের খুব লিমিটেড ওয়ার্ল্ড আমরা বলতে পারি। কারণ হচ্ছে বহুকাল ধরে তাদের উপরে অবরোধ একের পর এক আরোপ করা হয়েছে, যে কারণে চীন হয়তো তাকে সেই সমরাস্ত্র কিংবা হচ্ছে তথ্য প্রযুক্তিগত সহায়তা করবে, কিন্তু সরাসরি সে যুদ্ধে যাবে এমনটা মনে হয় না। ঠিক তেমনি উত্তর কোরিয়ার বেলায়ও কিন্তু একই ব্যাপার। উত্তর কোরিয়া যেটা করতে পারে, এখানে আপনার মিসাইল কিংবা হচ্ছে গিয়ে প্রযুক্তি এসব হচ্ছে গিয়ে সে প্রদান করতে পারে, কিন্তু উত্তর কোরিয়া ঠিক ইরানের পক্ষে থেকে, অর্থাৎ ইসরায়েলেরকে খেপিয়ে তুলবে কিংবা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেবে, আমার মনে হয় এই 3টি রাষ্ট্রের কোনো রাষ্ট্রই সেটা
সেটি করবে না, সরাসরি যুদ্ধে যাবে না। এক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ায়, ইরানের অবস্থাও কি ইরাকের মতোই হওয়ার আশঙ্কা আছে কিনা, এবং সংঘাত নিরসনে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয় কিনা? না, আমি আপনার শেষের প্রশ্নের উত্তর আগে দেই। জাতিসংঘের ভূমিকা আপনি একদমই নেই বললেই চলে, বলতে পারেন। কারণ হচ্ছে গিয়ে এখানে ভেটো পাওয়ার রয়েছে যেহেতু রাষ্ট্রগুলোর, কাজেই জাতিসংঘ নিজে কোনো উদ্যোগ নিলেও সেটা সে আসলে এক্সিকিউট করতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে প্রশ্ন যে ইরানের পরিস্থিতি ইরাকের মতো হবে কিনা, এইটা একটু মানে কোয়াইট অ্যাবসার্ড, বিকজ এরকমের কোনো সম্ভাবনা নেই। কারণ দুটো রাষ্ট্রের নেচার, ক্যারেক্টার এবং পলিটিক্যাল ডাইমেনশন, জিও পলিটিক্যাল ডাইমেনশন কোনোটি এক নয়। এবং আপনাকে মনে রাখতে হবে ইরান যতটা না একটা রাষ্ট্র, তার থেকে কিন্তু কেবলমাত্র একটা রাষ্ট্র নয়, সে কিন্তু একটি আদর্শ। কাজেই আপনি চাইলে একটা রাষ্ট্রকে শেষ করে দেয়া যায়, গুড়িয়ে দেয়া যায়, অর্থাৎ আধুনিক যে আমরা টেকনোলজি দেখি, যে মিসাইল দেখি, হাইপারসনিক মিসাইল দেখি, এসব দিয়ে এগুলো করা যায়। কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে একটা আদর্শকে আপনি ডিমোলিশ করে দিবেন, সেটা আসলে হয় না। কিন্তু ইরান কিন্তু দাঁড়িয়ে আছে তার শত বছরেরও নয়, হাজার বছরের। আপনি যদি সেই মানে পার্সিয়ান যে সিভিলাইজেশন, পারস্য সভ্যতা থেকে শুরু করে আজকের যে ইরান, আধুনিক যে ইরান, সেই পর্যন্ত যদি আসেন, আপনার তাদের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি সব কিছু মিলিয়ে তাদের যে খুবই রিচ একটা সিভিলাইজেশন, এবং তাদের এখন এই লিগাসি বহন করছে আধুনিক ইরান, কিংবা প্রতিনিধিত্ব করছে। কাজেই এই ইরানকে তো আপনি শুধু হয়তো আপনি তার মানচিত্র আপনি করতে পারবেন, অ্যাটাক করতে পারবেন, কিংবা প্রতিহত করার চেষ্টা করতে পারবেন, কিন্তু এই মানুষগুলোর যে আদর্শ, সেটাকে আপনি কখনোই দুনিয়া থেকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না।